আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসটা হলো যে যে ক্লাসটাতে সাউন্ড আসেনি সেটার রিভিউ করে দিব। ঠিক আছে? যাতে করে তোমরা ফলো করতে পারো। তো আমরা গত ক্লাসে সাধারণ মূল এই কনসেপ্টটার উপরে ছিলাম। হ্যাঁ? এরপরে আরো কিছু জিনিস দেখছি। তো সেটা একটু বুঝাই দিই। আ সাধারণ মূল কনসেপ্টটা এটা বেশ ইম্পোর্টেন্ট। কারণ এটা দিয়ে এই কনসেপ্টটার উপর দিয়ে যে ম্যাথ গুলো আছে সেগুলো বেশি ইম্পোর্টেন্ট। দেখবা যে অনেকগুলো ম্যাথই আছে একবারে। আচ্ছা, তো এটা কি বলতেছে নামটা শুনে বুঝতে পারছো যে আমি দেখো ২ টা ইকুয়েশন লিখছিলাম। এটা আর এটা। ২ টা ইকুয়েশনের সমাধানে দেখো ২ টা এই ইকুয়েশনের বাম পাশে ইকুয়েশন সমাধানে x equal to 3 আসছে এবং x equal to 2 আসছে। ডান পাশের ইকুয়েশনটা সমাধান করতে যাই কি আসছে? x equal to 4, x equal to 3। তো এই ২ টা সমীকরণের মধ্যে মিলটা কোথায়? মিলটা হলো যে ২ টারই একটা কমন রুট আছে। এই সমীকরণেরও একটা সমাধান 3, এটারও একটা সমাধান 3। তাহলে এটাকে আমরা সাধারণ মূল বলতে পারি। তো এটাই বলছে যে সাধারণ মূল যখন কথাটা বলতেছে তখন তুমি চিন্তা করবা যে আসলে ২ টা ইকুয়েশনের কথা বলতেছে। হ্যাঁ? ২ টা ইকুয়েশনের মধ্যে একটা রুট আছে যেটা ২ টাতেই আছে, কমন এরকম টাইপের। আচ্ছা, তাহলে এটা বেসিক কনসেপ্ট। তো এইটা দিয়ে কিভাবে জিনিসপত্রগুলো আসবে বা আমি কি করব? দেখো আমরা তাহলে ওই জিনিসটাকে এবার একটু চলক আকারে লিখছি। যে হ্যাঁ, এটা আমার কাছে ১ নম্বর সমীকরণ আর এটা আমাদের কাছে ২ নম্বর সমীকরণ। এই যে ১ আর ২। তো আমরা ধরে নিচ্ছি এই ২ টার একটা কমন রুট আছে। মানে সাধারণ মূল আছে এবং সেটাকে আমরা নাম বললাম আলফা। যদি তাই হয় তাহলে এই আলফা দ্বারা ২ টাকে সিদ্ধ করা যাবে। তো দেখো ২ টাকে সিদ্ধও করছি। ১ নম্বর সমীকরণ, ২ নম্বর সমীকরণ। সিদ্ধ করার পর আ এরপরে আমরা আ কি করব? তার মানে সিদ্ধ তো হবে। এরপরে আমরা যেটা করব বজ্র গুণন করব। হ্যাঁ? বজ্র গুণন করব। তাহলে এখানে চলকগুলো হচ্ছে আমাদের আলফা স্কয়ার, আলফা আর এই যে ধ্রুবক বজ্র গুণন যদি করি, তো এটা হচ্ছে কিভাবে করে? যে উপরে এই যে আলফা স্কয়ার লিখবা, তারপর আলফা, তারপর কি 1। তারপর কি করতে হয়? যখন আলফা স্কয়ার নিচ্ছ, আলফা স্কয়ার নিচে যে রাশিটা হবে, সেই আলফা স্কয়ারটাকে ঢাকবা। তারপর কি? BF এই যে এইটা এই কর্ণাকর্ণি গুণ, তারপরে এই কর্ণাকর্ণি গুণ দিয়ে কি বিয়োগ। তাই না? এটা ছিল। তাহলে সেই হিসাবে এগুলা এভাবে আমি আনছি এবং আচ্ছা পুরোটাই বলে দিই। আলফাকে যখন থাকবা, কোন আলফা যখন থাকে দিছো, তখন উল্টাটা হয়, তাই না? যে সিডি মাইনাস এএফ এরকম হয়। ওকে? এরপর ধ্রুবক পদটাকে থাকতে হবে। যদি 1 এর নিচে কিছু নিয়ে আসতে পারো, 1 এর নিচে ধ্রুবক পদটাকে থাকতে হয়। তাহলে এই মাইনাস কি হবে? বিডি। এটাই হবে। তো এইভাবে করলাম। এটা হচ্ছে বজ্র গুণন। এরপরে এইটা করে ফেললা তুমি। এটা করে ফেলার পর তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে এই আলফার নিচে যে রাশিটা দেখতে পাচ্ছ না? সিডি মাইনাস এফ যেটাই আসবে বজ্রগুণন করার পর, এইটার স্কোয়ার হবে এই বাম মানে অপোজিট ২ পাশের ২ টার গুণফল। অর্থাৎ এই যে এই রাশিটার গুণফল আর এই রাশিটার গুণফল আমি তাই লিখছি। ওকে? তো এখন এত কিছু করলাম কেন? কারণ এই সাধারণ মূল নিয়ে যে ম্যাথ গুলা আসবে সেই ম্যাথ গুলাতে মেক্সিমাম ম্যাথই, সবগুলাতে না হয়তো, মেক্সিমাম ম্যাথে তোমাকে যেটা করতে হবে ১ম এ আমি যে স্টেপ গুলো এই লাইনে করছি, এই পেজে করছি সেগুলো করা লাগবে। কি? যে মূলটা ধরে নিতে হবে আলফা। তারপরে হচ্ছে সেটাকে সিদ্ধ করতে হবে। তারপরে বজ্র গুণন করবা। এরপরে এই যে লাইনটা আমি লিখছিলাম, এই যে এইটা হয়তো লিখতে হবে। তো এই লাইনটা তো প্রতিটারই করতে হবে। এই যে এই পর্যন্ত তোমাকে প্রতিটাতেই আসতে হবে বা সাধারণ মূলের ম্যাথে। তো এরকম আরকি। এটা গেল। এখন কথা হলো যে এই যে লাইনটা আমরা সবার শেষে যেটা লিখছি, সেটা আসলো কিভাবে? যে মাঝখানেরটা স্কোয়ার কেন দুপাশেরটার গুণফল হবে? সো সেটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। যে আমরা ধরে নিচ্ছি যে আলফা স্কয়ার নিচে A ছিল, আলফা নিচে B ছিল এবং 1 নিচে C ছিল। ইন জেনারেল। তাই যদি হয়, তো আমাদের সূত্রটা বলতেছিল যে আচ্ছা B স্কয়ার ইকুয়াল টু AC হবে। মানে মাঝেরটার স্কয়ার হবে অপর দুইটার গুণফল। তাই তো? তো আমরা ধরে নাও এটাতে তো আমরা এভাবে লিখতে পারি। আলফা স্কয়ার বাই A, আলফা বাই B। ১ম ২ টা যদি নিই, সবগুলা তো সমান। তো এখান থেকে আলফা ভ্যালু A বাই B আসে। পরেরটা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে সেখান থেকে আলফা ভ্যালু আছে B বাই C। তো অবশ্যই এইটা আর এটা মান সমান। সমান করছি। তো এইটা দেখো চলে আসছে।
তো আমরা যখন ম্যাথ করব, মানে এই বি স্কোয়ার ইকুয়াল টু এসি করার উদ্দেশ্যটা হলো এটাই যে এইখানে দেখো আলফাটা নাই, তাই না? দেখো এই যে এই লাইনে আলফা কি আছে? নাই। যেটা তুমি ধরে নিয়েছিলে আর কি। এখানে কে আছে? এখানে আছে ওই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার সহগ, wait, এই যে এক্স স্কোয়ার সহগ এ, এক্স সহগ বি ধ্রুবক পদ সি, এক্স স্কোয়ার সহগ ডি, ই, এফ, এগুলো আছে তাই না? তো এই সহগ গুলো আছে। তার মানে সহগ গুলা দিয়ে একটা ইকুয়েশন, এই লাস্টের ইকুয়েশনটা যেখানে আলফাটা নাই। তো মূলত এই জন্যই হয়, মানে তুমি বুঝতে পারতেছো বোধহয়, তোমাকে কিছু একটা প্রমাণ করতে বলবে, বলে দিবে এই দুইটা সাধারণ মূল এটা, তো তোমার এইরকম টাইপের কিছু একটা প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্ক করলে বুঝতে পারবে আরো। তো এইটাই সুবিধা। তো আপাতত এইখান থেকে রাখলাম। এরপরে হচ্ছে কি আছে, এরপর আমরা ম্যাথে ঢুকে গেছি। কনসেপ্ট এটুকুই ছিল, বেশিরভাগ ম্যাথ আমরা এই কনসেপ্ট দিয়েই করছি। তো 31-এর 1 নম্বরটা পড়ো। কি বলতেছে? সম্ভবত এসি আমাদের 31-এর পরের যে ম্যাথ গুলো আছে সেগুলো সাধারণ মূল নিয়ে আছে, দেখে নিও। আমরা করার চেষ্টা করছি, সবগুলাই করছিলাম সম্ভবত। তো দেখো 31-এর 1-এ বলছে উম, যে এত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস সিক্স কে ইকুয়াল জিরো সমীকরণ এবং এত সমীকরণ দুইটির একটি মাত্র সাধারণ মূল থাকলে কে এর মান নির্ণয় করতে পারছে। মানে এই দুইটা সমীকরণ একটা সাধারণ মূল আছে আর একটা মাত্র সাধারণ মূল আছে, তো কে এর মান নির্ণয় করতে পারছে। তাহলে করবো কিভাবে? ওই যে বললাম সাধারণ মূল থাকলে ওই স্টেপ গুলাতে যাবা। তো দেখো আমি ওভাবে গেছিলাম। তো দেখি মিলে কিনা। দেখো কমন রুট ধরে নিছি আলফা, তারপর সিদ্ধ করছি, সিদ্ধ করা শেষ। এরপর বজ্র গুণন করছি, এটাকে একটু মানে সরল করলাম। এরপর ওই যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটা প্রয়োগ করছি। এটা করলে কি হবে দেখো তো তুমি, এই যে এক্স এর সহগ, এক্স স্কোয়ার সহগ এগুলাতে, সরি, এক্স স্কোয়ার এক্স এর সহগ এগুলাতে কে ছাড়া অন্য কেউ আছে? নাই তো। তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি করে যে সমীকরণটা আসতো ওখানে কেই থাকবে শুধু। তার মানে আলটিমেটলি ওইখানে একটা চলক আছে যেটা কে, ওটাকে সলভ করলে কে এর মানটা বের হয়ে যাবে। তো দেখো তাই আসছে। এই যে এই সমীকরণটা দেখো, এখানে কে ছাড়া কিন্তু কেউ নাই। এরপর এখানে কিছু করা হয়নি, এরপর জাস্ট এখানে এটাকে সলভ করা হয়েছে, সরল করা হয়েছে, এটা তুমি দেখলেই বুঝতে পারবা। আলটিমেটলি কে এর দুটো মান বের হয়েছে। তো এখানে আরেকটা জিনিস বলছিলাম যে এখানে সেম ম্যাচে তোমাকে কে এর মান না বের করতে বললে তোমাকে যেটা বের করতে বলতে পারে সেটা হচ্ছে এই লাইন, এই লাইনটা বের করতে বলতে পারে। এটা একটা কে যুক্ত সমীকরণ, তাই না? তো এরপরে পরের ফার্দার স্টেপটা হচ্ছে কে এর মান বের করা। তার আগ পর্যন্ত একটা সমীকরণ তো কে এর, তো এটাও বের করতে বলতে পারে। এরকম। তো বুঝতে পারছো আশা করি। এরপরে ৩২-৩ কি বলতেছে? এত এবং এত, মানে প্রথম দুইটা সমীকরণ, এই যে এই সমীকরণ এবং এই সমীকরণের একটি সাধারণ মূল আছে। আচ্ছা ভালো। তবে এই সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো। আচ্ছা, নিচের সমীকরণটার মূলদ্বয় নির্ণয় করতে বলতেছে। উপর দুটো সমীকরণের একটা সাধারণ মূল আছে, নিচের সমীকরণের মূলদ্বয় নির্ণয় করতে বলতেছে। আচ্ছা, এটা তাহলে কিভাবে করবো তাহলে? আহ এটা সমীকরণ মূলদ্বয় নির্ণয়। ওকে, এখন দেখো আমরা যেটা করতে পারি, ওই যে সাধারণ মূল থাকলে যে প্রসেসটা থাকতো সেটা দিয়ে আমরা আগাবো। ওকে, তো আমরা আগাইলাম এইভাবে যে কমন রুট ধরে নিলাম, উপরে দুটো কমন রুট যে আলফা, সিদ্ধ করলাম, বজ্র গুণন করলাম, করে এরপর আমরা কি করতাম? বি স্কোয়ার ইকুয়াল টু এসি করছিলাম না এর আগের অঙ্কতে? এটাতে আসলে ওটা করে লাভ নাই। এটাতে যেটা করব, দেখো এই যে এইখান থেকে নিয়ে আসি, এই সম্পর্কটাতে লেখো, এটাকে এখানে লেখা হয়েছে। এটা লিখলাম, লেখার পর এখান থেকে আলফার ভ্যালু বের করো। এটা এই পাশে নিয়ে গেলে আলফার ভ্যালু বের হবে, আলফা ভ্যালু 1 আসলো। তো আলফার ভ্যালু যদি 1 আসে তাহলে এইটাকে, এটা অবশ্যই সমীকরণ আলফা তো সাধারণ মূল ধরছি, তার মানে এটা দ্বারা একটা সমীকরণ সিদ্ধ হবে। তাহলে 1 নং থেকে আলফার ভ্যালু 1 নং এ বসাও, এই যে 1 নং এ, তাহলে এটা আসতেছে পি প্লাস কি ইকুয়াল টু -1 আসতেছে। ওকে, এটা আসতেছে। তো এখন এই যে পরের যে লাস্টের যে সমীকরণটা দিয়েছে ওখানে পি প্লাস কিউ এর ভ্যালু বসাও তো তুমি। পি প্লাস কিউ এর ভ্যালু, এখন তো পি প্লাস কিউ এর ভ্যালু পাইছি। তো পি প্লাস কিউ এর ভ্যালু বসাই দাও, সেটা কত পাইছি? -1। তো বসাই দিলে দেখো এই সমীকরণটা চলে আসতেছে। এখন এটা কি সলভ করতে পারবো না? অবশ্যই এটা পারবো। এটা সলভ করলে এই যে এই সূত্র দিয়ে করতে পারো, বা মিডল টার্ম কি যাবে, যদি যায় তাহলে মিডল টার্ম দিয়ে করতে পারো। ঠিক, এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, এইখানে এই পাঠটুকুতে কি আলোচনা করছি? এই পাঠটুকুতে হচ্ছে আচ্ছা এটা পরে আসতেছি, এটা আমি বলতেছি দাঁড়াও।
এই অঙ্ক করতে হবে। দেখো, তোমাকে যদি একটা সমীকরণ দেওয়া হয় এরকম, এক্স স্কোয়ার মাইনাস ধরো আমরা 3 + 4 ইন্টু এক্স প্লাস 3 × 4, তুমি বলতে পারবা এই সমীকরণের মূল দুইটা কি হবে? এটা বলার চেষ্টা করো। এই সমীকরণের মূল দুইটা হবে 3 আর 4। আচ্ছা, কিভাবে হলো? এটা তুমি পড়ছিলাম, শুরুতে আমরা কি পড়ছিলাম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স আলফা বিটা, এটা ইকুয়াল টু 0। এটা কিন্তু আমরা পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণটা হচ্ছে এটা। তার মানে আমরা একটা ইকুয়েশন দেখে মূলগুলো বলতে পারবো যদি কিনা আমরা ওই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে লিখতে পারি, তাই না? তার মানে এইটাকে তো আমি এই ফরম্যাটে লিখছি, তাহলে এই সমীকরণের মূল 3 4 আলফা বিটা যদি এই সমীকরণের মূল হয়, এটা কিন্তু, এটা নিয়ে তো সন্দেহ নাই। এখন তুমি বলার চেষ্টা করো এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস -2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ইন্টু হলো -3 ইন্টু হলো, আমরা একটা যেটা করবো সেটা হচ্ছে -6। এই সমীকরণটার মূল দুইটা তুমি একটু বলতে পারবা কিভাবে সলভ করবা না, মানে মিডল টার্ম করবা না বা কোন সূত্র ইউজ করবা না, জাস্ট সলভ না করে বলতে পারবা? দেখো, এখানে একটু তোমাকে চেঞ্জ করা লাগবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার লিখছো, এখানে তোমার সূত্র অনুযায়ী মাইনাস লাগতো, তাহলে এখানে মাইনাস নিয়ে আসো একটা। মাইনাস কোথা থেকে নিয়ে আসবে? ভিতর থেকে নিয়ে আসো, তাহলে এখানে একটা কমন নাও, তাই না? ভিতরে যদি মাইনাস কমন নাও, তাহলে -3 + 2 হয়ে যাবে ইন্টু এক্স। আর এইখানে প্লাস লাগবে কিন্তু সূত্রে, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, -3 × 2। এই যে এখানে -3 আর এখানে 2 আসছে, সেই জন্য -3 × 2 লিখছি। তো দেখো, এটা আমাদের আলফা, এটা আমাদের বিটা, এটা আমাদের আলফা, এটা আমাদের বিটা। ঠিক আছে, মিলাও ওইটার সাথে, তাহলে দেখবা যে এই সমীকরণের মূল কি আসবে, একটা -3 একটা 2। তো আচ্ছা, এই যে কনসেপ্টটা আছে এটা আমরা পরের অঙ্কতে কাজে লাগাবো। আচ্ছা, এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো, একটু কনফিউজিং। কি বলছে যে এত এবং এত সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে ওই সমীকরণ দুটো একটি সাধারণ মূল আসে। তো এটা একটা সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে এদের অপর অপর মূল দুইটি এত সমীকরণের মূলদ্বয় হবে। ওকে, খেয়াল করো কি বলছে, যে ওই দুটো সমীকরণের একটা সাধারণ মূল আছে। আচ্ছা, একটা সমীকরণে দুইটা মূল থাকে, একটা তো কমন রুটটা, তাহলে আরেকটা মূল আছে না? তাহলে ওই দুইটা সমীকরণের দুইটা আরেকটা মূল আছে, অপর মূল দুইটা। তো ওই দুইটা মূল যে দুইটা মূল সাধারণ না, ওইগুলা দিয়ে যদি আমি একটা সমীকরণ গঠন করি না, তাহলে ওইটা এই নিচের সমীকরণটা আসবে। বা অপরভাবে বলতে পারি যে অপর মূল ওইটাই তো বলছে, বা এই সমীকরণের মূলদ্বয়, নিচেরটার সমীকরণের মূলদ্বয় হবে অপর দুইটা মূলটা। বুঝতে পারছো বোধহয়? এখন এটা প্রমাণ করতে হবে। তো আমরা একটা কাজ করি, যে অপর দুইটা মূল যদি বের করে ফেলতে পারি, যে হ্যাঁ ওগুলা কি কি, তাহলে ওগুলা নিয়ে যে সমীকরণ গঠন করবো অবশ্যই নিচেরটা হতে হবে, তাই তো? তো আমরা সেটাই করার চেষ্টা করব। তো আমরা আগে একটা কাজ করি, সাধারণ মূলটা বের করে নিই, যে এই সাধারণ মূলটা কে, তাই না? তো ওই যে একই প্রসেস আমি বললাম, প্রত্যেকটা অঙ্কে একই প্রসেসে আগাবা। কি প্রসেস? যে এই যে কমন রুট ধরে নিবা আলফা, সিদ্ধ করবা, বজ্রগুণ করবা, এরপর আমরা কমন রুটটা বের করবো। এবার এবার তো আমাদের কিছু প্রমাণ করতে বলেনি, এবার আমরা যেটা, আমার উদ্দেশ্য কমন রুটটা বের করা। আমরা দ্বিতীয় সম্পর্কটা থেকে কমন রুটটা বের করে নিলাম, সেটা কত আসলো, 1। এই যে এখান থেকে, হ্যাঁ। এখন তুমি বলতে পারো যে আচ্ছা, আমরা তো প্রথম দুইটাও তো নিতে পারি, প্রথম দুইটা থেকে মূলটা কত আসবে দেখো, আলফা সামথিং লাইক, এটা যেটা আসবে কিউ মাইনাস পি আছে তো, -p + q এরকম কিছু একটা আসবে আলফা, এটা আসবে। সো এটা করলেও হতো, কিন্তু আমরা আহ, পরেরটা নিচ্ছি কেন, পরেরটা নিলে যেটা আসবে মূলটা আসবে 1, ওইটা নিয়ে ডিল করা আমাদের কাছে ইজি। এটা নিয়ে আলফার ভ্যালু যে এটা আসলো, এটা নিয়েও করা যেত, কোনো সমস্যা নাই। হ্যাঁ, একই জিনিস আসতো, কিন্তু আমরা পরেরটা নিব। ওকে, খেয়াল রাখবো, পরেরটা নিব যাতে করে যে মূলটা আসছে সে সাধারণ মূল, কারণ এখানে আলটিমেটলি যেটা হবে, এই যে p + q এর যে ভ্যালুটা পাবা, ওটা দেখবা 1ই পাবা। হ্যাঁ, আচ্ছা।
ওকে, ঠিক আছে। তাহলে দেখো পরের দুইটা নিলাম, ওখান থেকে আমরা আলফার ভ্যালু 1 বের করলাম। এরপর কি করলাম, এই আলফাটা দ্বারা, আলফা যেহেতু 1, আলফা হচ্ছে সাধারণ মূল, তাহলে এটা অবশ্যই এক নংকে সিদ্ধ করবে। এক নং থেকে আমরা আলফার ভ্যালু বসাই দিলাম, তাহলে এটা পাইলাম। তাহলে এখানে কি পাইলাম, এই যে একটা সম্পর্ক পাইলাম যে 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখবো। তাহলে বলে দিই, কিছুই করিনি, জাস্ট ওই প্রসেস অনুযায়ী আলফাটা বের করে রাখছি আবার। এবং একটা সম্পর্ক আমরা পাই গেছি, সেটা কি, যে 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 হবে, এবং এটা সত্য। তো এখান থেকে আমরা দুইটা মান বের করে রাখবো, একটা হচ্ছে পি এর মান, একটা হচ্ছে কিউ এর মান। পি এর মানটা এটা হবে, কিউ এর মানটা এটা হবে, কোনো সমস্যা নেই। এখন এখন হচ্ছে কি, আমরা ওই অপর যে দুইটা মূল বের করতে চাচ্ছিলাম না, যে অপর দুইটা মূল বের করব, ওই দুইটা মূল বের করি। তো অপর দুইটা মূল বের করতে হলে আমাদেরকে কিভাবে বের করব, ইদার মিডল টার্ম করা লাগবে বা সমীকরণ সিদ্ধ করা লাগবে, কিন্তু আমরা ওইভাবে বের করবো না, আমরা হচ্ছে এই যে একটু আগে এই প্রসেসটা দেখলাম, এইভাবে বের করার চেষ্টা করবো। তাহলে অপর দুইটা মূল বের করার জন্য এই সমীকরণটাকে লিখলাম, প্রথম সমীকরণটা এটাকে লিখলাম। তারপর পি এর ভ্যালু বসাইলো, এই যে পি এর ভ্যালু বসাই দিছি। কিউ এর ভ্যালু যা আছে তাই, কিউ কে কিউ ইন্টু 1 লেখা যায় এইভাবে। তো এইখান থেকে দেখো তো, আমরা ওই যে ওই কনসেপ্ট অনুযায়ী বলতে পারি না, মূল দুইটা একটা 1 আসবে একটা কিউ আসবে? অবশ্যই বলতে পারি। সেম প্রসেসে আমরা পরের সমীকরণটার জন্য মূল এখানে কিউ এর ভ্যালু বসাই দিছি আর কি। এই যে এখান থেকে কিউ এর ভ্যালু, অপর দুটো মূল এটা আর এটা আসলো, মানে সমীকরণ দুটা মূল এটা আসলো, এইটা 1টা তো কমন। তাহলে অপর দুটা মূল একটা পি আর একটা কিউ। তো পি কিউ নিয়ে যদি সমীকরণ গঠন করা যায়, তাহলে কি ওই শেষেরটা আসে কিনা দেখি। তো হ্যাঁ, শেষেরটা আসতেছে। তো দেখো পি কিউ নিয়ে যদি করো, তাহলে এটাও আমরা ওই প্রসেসে করতে পারি। আচ্ছা, পি কিউ মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে পি প্লাস কিউ ইন্টু এক্স ইন্টু আলফা বিটা মানে পি কিউ। তো পি প্লাস কিউ এর ভ্যালু আমরা জানি কত হবে, -1। তো এটা তুমি যদি বসাই দাও, তাহলে এটা চলে আসতেছে যে লাস্টের সমীকরণ, এই যে এইটা হচ্ছে ম্যাথ। ওকে, আচ্ছা এবার এটা দেখো কি বলে, যে একটি মানে এর মানে প্রথমটির এর একটির মূল এত সমীকরণে একটি মূলের দ্বিগুণ হলে প্রমাণ করো যে এটা হবে। বলছে যে এর একটি মূল, এর একটি মূলে যদি দ্বিগুণ হয়, হ্যাঁ, প্রথমটার একটি মূল দ্বিতীয়টার যদি একটি মূলের দ্বিগুণ হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এই জিনিসটা নিচেরটা। তো দেখো প্রমাণে, তুমি দেখো প্রমাণে কিন্তু 2a ইকুয়াল টু সি আছে, অথবা 2a প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার আছে। তো প্রমাণে তুমি ভালো করে দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, প্রমাণে যেটা আছে, প্রমাণে তুমি ভালো করে দেখতে পাচ্ছ, সরি, সমীকরণ গুলাতে তুমি দেখো এবিসি কোথায় আছে, সবগুলাতে আছে। তার মানে এখানে আসলে ওই যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি টাইপের কিছু একটা করছিলাম, এখানে ওরকম কিছু একটা করতে হবে। আচ্ছা দেখে যাবে। তো এখন এখানে তো সাধারণ মূলের কথা বলেনি, সাধারণ মূল হলে তো দুইটাই আলফা ধরতাম, তাই না? তাই এখানে তো বলছে যে একটি মূল মানে এই সমীকরণের একটা মূল ওই সমীকরণের একটা মূলের দ্বিগুণ, তাই তো? তো আমরা একটা কাজ করি, দ্বিতীয় সমীকরণটাকে এখানে আমি দেখতেছি 1 নং সমীকরণ ধরছি, প্রথম সমীকরণটাকে 2 নং সমীকরণ ধরছি। এখন কি এই এর একটি মূলকে আলফা ধরে বলে দিছে না, যে এর একটি মানে সি এক্স স্কোয়ার এর একটি মূলের দ্বিগুণ হলো এটা, তাহলে এর একটা মূল যদি আলফা হয়, তাহলে ওর মূলটা কি হবে, 2 আলফা। এটা তো বুঝছো, এটা বোঝার কথা, তাই না? এরপর কি করছি, জাস্ট এর আগের বারটা কি হতো, আলফা দ্বারা সিদ্ধ করতাম, এবার তো দুইটা মূল আলফা না, একটা আলফা একটা 2 আলফা, তো সমস্যা নেই, আলফা যেটা মূল সেটা আলফা দ্বারা সিদ্ধ করবো, যেটা 2 আলফা সেটা 2 আলফা দ্বারা সিদ্ধ করবো। তো আলফা কার মূল, 1 নম্বরটা মূল মানে প্রথমটার মূল, মানে এইখানে দ্বিতীয়টার মূল আর কি। যাই হোক, একটু পরে বুঝে নাও। তো সিদ্ধ করলাম, সিদ্ধ করার পর ওই একই বজ্র গুণন করলাম। বজ্র গুণন করার পর আমাদের ওই যে কি ছিল, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটা বি স্কোয়ার ইকুয়াল টু এসি করছে। এখন এই লাস্টে যে সমীকরণটা পাইছো, এখানে দেখো এবিসি ছাড়া কিছু নেই। অর্ধেক ম্যাথ তোমার শেষ, এখন জাস্ট নর্মাল ক্যালকুলেশন করতে হবে। এখন এই ক্যালকুলেশনটা একটু ভেজাল হতে পারে, এর জন্য একটু বলে দিই কি করছি। এটা যেমন আছে তাই থাক, এই পরের লাইনটা দেখো, টু বি স্কোয়ারটা কমন নিছি। কিভাবে টু বি স্কোয়ার কমন নিলাম, ওইখান থেকে তুমি টু বি কমন নিবা প্রথম, এই যে এখান থেকে তুমি টু বি কমন নাও, এখান থেকে বি কমন নাও, তাহলে দেখো টু বি স্কোয়ার আসতেছে, এখানে সি মাইনাস 2 আলফা, এখানে সি মাইনাস টু সরি এ। তাহলে এরপরে কি হচ্ছে, এই দুটাকে হোল স্কোয়ার আকারে লেখা যায়।
তো সি মাইনাস টু এ হোল স্কোয়ার লেখা বা টু এ মাইনাস সি হোল স্কোয়ার লেখা একই ব্যাপার, এটা হয়ে গেল। আর এইখানে দেখো এই ভিতরে একটা সূত্র পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এই ভিতরের সূত্র আর উপরে একটা স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এই স্কোয়ারটা এখানে এটার জন্য। এরপর কি, এরপরে হচ্ছে আমি যেটা করছি এইটাকে এ পাশে নিয়ে আসছি, বাম পাশে নিয়ে আসছি। তারপর এই যে টু এ মাইনাস সি হোল স্কোয়ারটাকে কমন নিছি, তাহলে এখানে এই যে টু বি স্কোয়ার মাইনাস মাইনাস টু এ প্লাস সি হোল স্কোয়ার থাকে। ওকে, তো এখন এইটা ইকুয়াল টু জিরো লেখা যায়, আবার এইটা ইকুয়াল টু জিরো লেখা যায়। এরপর জিরো জিরো করলে দেখবা যে তুমি পরেরটা তুমি বুঝতে পারবা, আর বোঝাচ্ছ না। আচ্ছা, এরপর এটা। ওকে, এটাও তুমি পড়লে এখন বুঝতে পারার কথা, তাই না? এটা কিভাবে হচ্ছে, এটা যে দেখো যে এত সমীকরণ এবং এত এর একটি মূল, সরি, এত এর একটি মূল, এত এর একটি মূলের অর্ধেক বলছে প্রমাণ করতে হবে যে এটা। তাই দেখো প্রমাণ, ম্যাথ গুলোর মধ্যে প্যাটার্ন চলে আসছে, কিন্তু প্রমাণ যেটা তোমাকে চাইতেছে ওটা সবসময় সহগের জিনিসগুলো নিয়ে তৈরি করতেছে, দেখছো? তাই না? সহগের জিনিসগুলো নিয়েই তৈরি করতেছে। তো এখন আহ তাই যদি হয়, সহগের জিনিসগুলো নিয়ে যদি তৈরি করে, তার মানে ওই যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি করে জিনিসটা মিলে যাবে। তো দেখো ওটা করেই, আচ্ছা এখানে একটু বোধহয় চেঞ্জ আছে, কিভাবে করছে, হ্যাঁ একই একই, সরি সরি একই। দেখো কি করব, যে বলছে না এর একটি মূল অপরটির অর্ধেক হলে, তো এর একটি মূল, তাহলে প্রথমটার একটা মূল আলফা ধরো, তাহলে এইটার মূলটা কি হবে, আলফা বাই টু। বলেছে না একটি মূলের অর্ধেক, তো প্রথমটা একটা মূল আলফা, পরেরটা একটা মূল, তার মানে আলফা বাই টু হবে। সিদ্ধ করলাম, সিদ্ধ করছি, বজ্রগুণ করলাম, বজ্রগুণ করছি, তারপরে যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি করলেই দেখো মিলে গেছে। বাকিটা দেখে নিও। এরপরে, আচ্ছা এরপরে এটা কি বলছে, এটাও সোজা ম্যাথ, কোনো ব্যাপার না। বলছে যে এইটা যদি হয়, মানে পি প্লাস কিউ প্লাস আর, এটা যদি জিরো হয়, তাহলে এই যে তিনটা সমীকরণ এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে তোমার বইয়ে একটা কারেকশন করে নিও, এখানে কিউ হবে, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আর, এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর পি, এবং এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি কিউ। হ্যাঁ, এটা তুমি ঠিক করে নিবা। আচ্ছা, তিনটা সমীকরণ দিছে, বলছে যে তিনটা সমীকরণের যদি আমি জোড়া জোড়া করে নিই, মানে ধরুন তিনজন আছে, দুইজন দুইজন করে যদি নিই, লেটস সে আমি যদি পিক করি দুইজন দুইজন করে, তাহলে প্রতিটা জোড়ায় আমার যেটা আসবে একটা সাধারণ মূল আসবে, ঠিক আছে? ওকে, তাহলে অঙ্কটা আমরা আরেকবার করি। বলতেছে এইটা যদি সমান হয়, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল, সমান তো না, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে তুমি যদি এই তিনটা সমীকরণকে জোড়া জোড়ায় চিন্তা করো, অর্থাৎ তুমি প্রথমটার সাথে দ্বিতীয়টা, তারপর দ্বিতীয়টার সাথে তৃতীয়টা করলা, তারপর প্রথমটার সাথে তৃতীয়টা, এই তো এরকম যদি তিনটা জোড়া করো, প্রত্যেকটা জোড়ায় তিনটা জোড়াই তো তৈরি হবে। হ্যাঁ, মানে তিনজন দিয়ে কয়টা জোড়া তৈরি করা যাবে, 3p2। আমরা পারমিউটেশন করে আসলাম, ছয়টা জোড়া, ছয়টা কি, ছয়টা কেন, তিনটা জোড়া করা যাবে, তিনটা, সরি, তিনটা জোড়া করা যাবে। তো প্রতি জোড়ায় একটা সাধারণ মূল থাকবে, কিভাবে প্রমাণ করবো? তো এটা প্রমাণ করার জন্য আমরা আমাদের যে কনসেপ্টটা আছে, এই যে এই কনসেপ্টটা এখানে লিখে রাখছি, এইটা কাজে লাগবে। যে এইটা যদি একটা সমীকরণ হয়, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, তাহলে এর মূল দুটা হবে আলফা বিটা। এটা দিয়ে আমরা কাজ করব, তো করি। তো প্রথম যেটা তোমাকে দেয়া আছে, ওখান থেকে পি এর মান বের করব, কিউ এর মান বের করব, আর এর মান বের করব, বের করছি, দেখো। প্রথম সমীকরণটার দিক তাকাও, প্রথম সমীকরণের এবার আমরা যেটা করব আসলে, প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, তৃতীয় সমীকরণের মূলগুলা বের করব। কিভাবে, এই প্রসেসে। তো দেখো পি এর ভ্যালু বসাই দাও, এই যে পি এর ভ্যালু বসাই দিছি, মূলগুলো আসছে কিউ আর আর, বুঝতে পারবা। সেম ওকে ওয়েতে তৃতীয় এবং আহ, দ্বিতীয় এবং তৃতীয়র কথা আমরা দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের মূলগুলা নিছি, আর পি পি কিউ কিউ আর এগুলা নেওয়া হয়েছে। হ্যাঁ, মানে কিভাবে নেওয়া হয়েছে, এই যে এটা দিয়ে, মানে এখানে আর এর ভ্যালু বসাইছি মাইনাস পি, মাইনাস ইন্টু পি প্লাস কিউ ইন্টু এক্স। তো মূলগুলা কি পাইছে, পি আর কিউ, পি আর কিউ, তাই না? এই যে এটার সাথে মিলাও, তাহলে মূলগুলা যদি পাই গেছে, এখন তো আমার কাছে দেখেই বলা যাবে যে প্রতি জোড়ায় আসলে সাধারণ মূল আছে কিনা। দেখো তো আছে কিনা, প্রথম আর প্রথমটা নাও, দ্বিতীয়টা নাও, সাধারণ মূল আছে, দেখো তো, আছে, কিউ কিউ। দ্বিতীয় নাও, তৃতীয় নাও, সাধারণ মূল আছে, আছে, পি পি। তৃতীয় এবং প্রথম নাও, সাধারণ মূল কি আছে?
হ্যাঁ আছে, আর আর আর। বুঝতে পারছো? উদ্দেশ্য মানে খুবই সহজ ম্যাথ। আমরা মূলগুলো বের করে দেখাই দিছি। কিভাবে বের করছি? রাউন্ড করা আছে। এখন তাহলে আমরা কি করব? এখন হচ্ছে আমরা আহ আহ, এরপর তোমার এই যে যেটাই দেওয়া আছে, যেই মানে ম্যাথটা যেটা আছে, তুমি যেটা শেষ লাইনে লিখবা যে সুতরাং আমরা দেখতে পাচ্ছি বা অতএব প্রথম এবং দ্বিতীয় সমীকরণের সাধারণ মূল এটা, দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের সাধারণ মূল এটা, এবং প্রথম এবং তৃতীয় সমীকরণের সাধারণ মূল হলো এটা লিখে দিবা। আচ্ছা, এরপরে এই যে লাস্টের যে ম্যাথ গুলো আছে, এখানে কিছু ম্যাথ দেখবা যে আমি গ্যাপ দিয়ে গেছি। তো ওই ম্যাথ গুলো আছে না, ওই ম্যাথ গুলো তুমি দেখলেই পারবা। এই জন্য আমরা ওইগুলো স্কিপ করছিলাম। তো ওগুলো তাও যদি সমস্যা হয় তুমি আমাকে মেসেজে জানাই দিবা যে এইগুলো করতে সমস্যা হয়েছে। আহ 38 এর পর থেকে যে ম্যাথ গুলো আছে 41 পর্যন্ত, এই ম্যাথ গুলা খুব একটা ইম্পর্টেন্ট না। তবে আগে তো করতেই হবে। ইম্পর্টেন্ট না হলেও করতে হবে, কারণ আমি বলছিলাম যে এসিও ম্যাথে ম্যাথ কোনোটাই বাকি রাখা যাবে না। তো আমরা করি। দেখো কি বলছে 38 এর ম্যাথটা, যদি এক্স এর মান বাস্তব হয় তাহলে এর কোন মানের জন্য এত রাশিটির মান সবসময় ধনাত্মক পাবা। যদি এক্স এর মান বাস্তব হয় তাহলে এ এর কোন মানের জন্য এত রাশিটির মান সবসময় ধনাত্মক পাবা, মানে এর একটা মান বের করতে হবে যেটার জন্য অলওয়েজ এই যে রাশিটা দিছে এটার মান সবসময় ধনাত্মক পাবো। একটা কথা বলে দিছে এক্স বাস্তব, এক্স অবাস্তব না। ওকে, তো এইটা কিভাবে করব? তো এই যে এই ম্যাথটা যখনই আসবে বা এরকম সিমিলার টাইপের একটা ম্যাথ আসবে, ধরুন যে কোনো একটা রাশির মানটা তোমাকে যে ধনাত্মক আছে সেটা প্রমাণ করতে বলতেছে বা ঋণাত্মক আছে সেটা প্রমাণ করতে বলতেছে। কি বললাম? কোন একটা রাশি মান ধনাত্মক কিনা কিংবা ঋণাত্মক কিনা, এই দুটা জিনিস যদি বলে, তাহলে আমাদের প্রসেসটা হবে এরকম। আমরা ওই রাশিটাকে হোল স্কোয়ার আকারে লিখবো প্রথমে। ওকে, হোল স্কোয়ার আকারে লিখতে চাচ্ছি। তো যেকোনো রাশিকে হোল স্কোয়ার আকারে লেখা তো পূর্ণবর্গ আকারে লেখা আর কি, সেটা কিন্তু সহজ না। তো আমরা সেটাই করবো আগে। তো এখন আমরা তাই করার চেষ্টা করছি এই ম্যাথে। এই রাশিটা ছিল, এটাকে হোল স্কোয়ার আকারে লিখছি। আচ্ছা, পরের লাইনে আবার এই লাইনটা লিখে দিছি। এটা কই থেকে আসলো? তো আমরা যখন ইন্টিগ্রেশন পড়তাম তখন আমি একটা নিয়ম তোমাকে বলে দিছি কিভাবে তুমি পূর্ণবর্গ করবা। তোমার ওটা মনে আছে কিনা আমার জানা নাই। তো আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে এখানে আমি এক্সপ্লেন করছিলাম। ধরো না তোমার কাছে একটা রাশি আছে এরকম যে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ইন জেনারেল এক্স এর সহগ যে কোনো কিছু হতে পারে, এক্স স্কোয়ার সহগ যে কোনো কিছু হতে পারে, ধ্রুবক পদ যে কোনো কিছু হতে পারে। তো এটাকে পূর্ণবর্গ আকারে লেখার উপায়টা হলো কি করতে হবে, এ এক্স লিখে নেবা। অর্থাৎ এই যে এক্স, এইটাকে হোল স্কোয়ার আকারে এইভাবে লিখে নিবা। তারপরে কি এক্স লিখলা, এইখানে যে চিহ্নটা থাকবে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। অর্থাৎ এক্স এর আগে যে চিহ্নটা থাকবে প্লাস আছে তো প্লাস। এক্স এর যে সহগটা আছে বি আছে না, এই বি লিখবা। এবং এইখানকার এই যে কি বলে, এই যে হোল স্কোয়ার আকারে লিখছো, হোল স্কোয়ার আকারে লেখার পর যে এই যে এক্স এর সহগটা, কিংবা এখান থেকে দেখো মেইন অঙ্ক যে এক্স স্কোয়ার যে সহগটা, আহ মানে সরি, এই যে হোল স্কোয়ার লেখার পর যে এক্স এর যে সহগটা তুমি দেখতে পাচ্ছ, এখানে তো বি লিখলাম। এখানে তো টু দ্বারা ভাগ হবে একটা, এটাই বাই ডিফল্ট টু দ্বারা ভাগ হবে, এবং এ যদি থাকে তাহলে এ দ্বারা ভাগ হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? তারপরে হোল স্কোয়ার আকারে লিখবা, প্লাস সি তো আছে থাকুক। এই যে হোল স্কোয়ারের এই পরের যে টার্মটা, এইটার স্কোয়ারটা দিয়ে বিয়োগ করে দিবা। ঠিক আছে, তাহলে তোমার পূর্ণবর্গ হয়ে গেছে। এটা শর্টকাট আর কি। ঠিক আছে, যেমন আমি তোমাকে একটা দেখাই। ধরুন এরকম আছে যে, এরকম আছে যে 9x² প্লাস 3x প্লাস 2, এটাকে হোল স্কোয়ার আকারে লেখা লাগবে। কি বললাম? 3x লিখবো, এই যে হোল স্কোয়ার আকারে লিখলাম। x এর সহগটা নিতে হবে 3 ভাগ 2 ইন্টু এইখানে যে x এর সহগটা দেখবা, এই যে এইখানে এইটা গুণ হবে, মানে 2a 2 3 হোল স্কোয়ার। হ্যাঁ,
প্লাস টু মাইনাস এই যে এটা যেটা আছে এই পরেরটা স্কোয়ার দিয়ে বিয়োগ, তাহলে এখানে তিন তিন কাটা যাচ্ছে, তাহলে এখানে 1/4 বিয়োগ যাবে। বুঝতে পারছো কি? এরকম মাইনাস দিয়ে দেখো একটা, ধরুন আমি এখানে লিখলাম 2x² মাইনাস 5x প্লাস 6 = 0। তাহলে এখানে তুমি প্রথমে এইভাবে লিখতে পারতে হবে 2x, √2x কেন লিখলাম, ওই যে ax², তাহলে এখানে a তো সরি a² না, এখানে a² যদি তুমি লেখো তাহলে এখানে √2x², তাহলে এটাই হচ্ছে a এর ভ্যালু, a² এখানে হচ্ছে 2। তো অত কঠিন ভাবে চিন্তা করিও না। তো এটাকে হোল স্কোয়ার আকারে লিখবা, মানে x² যে পদটা ওটাকে হোল স্কোয়ার আকারে লিখবো, তারপর ওই হোল স্কোয়ার আকারে এটা যেটা থাকবে ওটা এখানে লিখবা মাইনাস, এই যে দেখো এখানে মাইনাস আছে, 5/2 তো থাকবেই, এখানে x এর সাথে √2 আছে না, এই √2 দিয়ে ভাগ হবে, হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস এইটার স্কোয়ার বিয়োগ, তাহলে 25/2 কে স্কোয়ার করলে কত হয় 8, 0 এরকম। তো এটা যদি এরকম হয় তাহলে দেখো 2x হোল স্কোয়ার আকারে লেখা যায়, তাহলে এই 2x মাইনাস মাইনাস এক্স এর শক 3a, এই যে এক্স এর শক, এখানে এক্স এর শক 2 আর এখানে অলরেডি একটা 2 থাকতো, 2 × 2 তাহলে 4, প্লাস 1 মাইনাস a² তো আছেই, আর এইটার স্কোয়ার দিয়ে বিয়োগ, এই যে এটা স্কোয়ার দিয়ে বিয়োগ হয়ে গেছে। সো এই আর কি। আচ্ছা, এইভাবে তুমি করতে পারো, অথবা তুমি নর্মাল যেভাবে পারো বা নর্মালি যেভাবে চিন্তা করো সেটাও করতে পারো। কি যে এটা তুমি লিখলে যে কি প্রথম হোল স্কোয়ার আকারে লিখতে হবে, তার মানে ওই যে a² মাইনাস 2ab প্লাস b² এটা আনতে হবে। তো এটা নিয়ে আসতেছি কিভাবে, প্রথমটাকে স্কোয়ার আকারে লিখলাম, এটা হচ্ছে আমার a, তাই না, এটা হচ্ছে a² মাইনাস 2 a এর ভ্যালু কত 2x, এই যে a এর ভ্যালু 2x, b এখন b কিভাবে, আমার এখানে তো আছে 3x আর এখানে তো আমি 2 × 2x লিখে ফেলছি, তাহলে এই 3x টাকে মিলানোর জন্য কি করতে হবে, এই যে 4 টা বাদ দিতে হবে, এই জন্য 4 দিয়ে ভাগ, আর এখানে একটা 3 লাগবে, এই জন্য 3 দ্বারা গুণ, আর একটা a ও লাগবে, a দ্বারা গুণ, তার মানে 3a/4 দ্বারা গুণ করতে হবে। এটা তোমাকে একটু বুদ্ধি করে করতে হবে কিন্তু। তাহলে b টা আমাদের কত আসলো, তাহলে 3a/4 কিভাবে আসলো, আমাদের মেইন কি ছিল 3x না, তো আমরা তো মাইনাস 2 × 2x করছি, আমাদের 3x লাগবে, তাহলে 3 আর a লাগবে, আর এখানে এই 2 2 4 এক্সট্রা আসছে, এটা 4 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে এটা মাইনাস 3 এক্সট্রা চলে আসতেছে, এভাবে আসে। তাহলে এখানে বি এর ভ্যালু আমাদের কত, তাহলে আমাদের সূত্র অনুযায়ী বি এর ভ্যালু হচ্ছে 3a/4, তাহলে b² আমি লিখে নিলাম। এখন এটা তো তুমি আকাশ থেকে নিয়ে আসছো, তো এটাকে তোমার বিয়োগ দিতে হবে না, আর এটা তো আছেই, তাহলে এই পুরো জিনিসটাকে এখন হোল স্কোয়ার আকারে লিখলে এরকম হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস a² মাইনাস এটা। তো এই লাইনটা ডিরেক্ট আমরা এইটা লাইন না করে এই ডিরেক্ট এটা লিখছিলাম এখানে। ওকে, শেষ। এরপর তো এটা বুঝতে পারছো। এরপর দেখো এই লাইনটা কি করছি, এখন এখন জিনিসটা সোজা, এখন হচ্ছে এইখানে আমরা জাস্ট একটা লসাগু নিছি, সরি এইটুকু জায়গায় একটা লসাগু নিছি, যে 16 কে যদি লসাগু নাও তাহলে এই যে এটা আসবে। এখন তুমি বলো এই যে স্কোয়ার যুক্ত যে রাশিটা আছে সেটা কি আদৌ কোনোদিন, এক্স এর মান তো বাস্তব, হ্যাঁ, তো স্কোয়ার যুক্ত যে রাশিটা দেখতে পাচ্ছ সেটার কি মান আদৌ কোনোদিন ইয়া পাবা, মানে হচ্ছে তুমি ঋণাত্মক পাবা, পাবা না তো, সেটা ঋণাত্মক মান কখনোই সম্ভব না, কারণ স্কোয়ার আছে, যাই দিবা ইনপুট, যাই দিবা এর মান যাই দিবা সেটার জন্যই তোমার এটা কি আসবে, পজিটিভ আসবে। তার মানে নেগেটিভ যদি কোনো কিছু হতে হয়, মানে তোমার হচ্ছে সেটা পরের পার্টটা হতে পারে, কিন্তু আমাদের তো বলছে যে সবসময় ধনাত্মক হতে হবে। তার মানে আমাদেরকে এটা প্রমাণ করলে হচ্ছে না যে এই যে এই পার্টটা, মানে পরের যে পার্টটা 1 মাইনাস 25/a² মাইনাস বাই 16, এটা যদি আমি গ্রেটার দেন 0 বা 0 হয় তাহলে সবসময় এই রাশিটা ধনাত্মক করে। এই যে আসলে এখানে একটা ভুলই ছিল, আমার এখানে যেটা করা উচিত সেটা হচ্ছে ধনাত্মক বলছে তো, 0 তো কি ধনাত্মক বলতে পারি কিনা, 0 হচ্ছে, হ্যাঁ, যেহেতু ধনাত্মক বলছে আমরা এটা গ্রেটার দেন 0 চিন্তা করব, যে যদি গ্রেটার দেন 0 হয় তার মানে এটা তো সবসময় তুমি ধনাত্মক পাচ্ছ, তাহলে এই রাশিটা সবসময় ধনাত্মক হলে এই যে পুরো রাশিটাই ধনাত্মক হবে, তাই না, তাহলে এই রাশিটা ধনাত্মক হতে হবে, এই পুরো রাশিটাকে ধনাত্মক হতে হলে, তাই তো, তাহলে তাই যদি হয় তাহলে 1 মাইনাস 25/a² মাইনাস 16/16 এটা সবসময় গ্রেটার দেন 0 হওয়া লাগবে।
এটা যদি গ্রেটার দেন জিরো হয়, এরপর কি এটা অসমতা চলে আসে, তাই না? অসমতা সলভ আমরা পারি না। কি করতে হয়, প্রথমে আমাদেরকে উৎপাদক আকারে জিনিসটাকে বিশ্লেষণ করতে হয়। তো এরপর দেখো লসাগু নিছি, নিয়ে 16টা ওপাশে গেছে, মাইনাস কমন নিছি, উৎপাদক আকারে নিছি, মূলগুলো নিছি, তারপর কি সংখ্যা রেখে মূলগুলো বসাইছি, তারপর এদিক থেকে প্লাস মাইনাস প্লাস করতে হয়। তারপর কি আমাদের তো নেগেটিভ গ্রেটার দেন জিরো লাগবে, সরি এই যে লেস দেন জিরো লাগবে, এই যে এখান থেকে লেস দেন জিরো। তো লেস দেন জিরো কোথায়, কোন প্রশ্নের জন্য, এতটুকু প্রশ্নের জন্য। তাহলে এর ভ্যালু এটা হবে। আশা করি বুঝাইতে পারছি। 39 নম্বরটা দেখো। ওকে, কি বলে, এক্স এর মান বাস্তব হলে এত এর সর্বোচ্চ মান নির্ণয় করো। আচ্ছা, এত এর সর্বোচ্চ মান নির্ণয় করতে হচ্ছে। তো সর্বোচ্চ মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটা করব, পূর্ণবর্গ আকারে জিনিসটাকে লিখবো। সো পূর্ণবর্গ আকারে কিভাবে লিখবো, আমি এই পূর্ণবর্গ আকারে যেটা লেখার জন্য আমরা যেটা করলাম দেখো, মাইনাসটা কমন নিছি, তারপর এই ভিতরের রাশিটাকে পূর্ণবর্গ লিখবো। তাহলে এই যে এটাকে 3x হোল স্কোয়ার, এই যে 3x লেখা যায়, মাইনাসের জন্য মাইনাস, এই যে এক্স এর সহগ 6p, আর নিচে কি 2 × a দ্বারা, মানে 2 × 3 দ্বারা গুণ, এই যে 2 × 3 দ্বারা গুণ। তাহলে এটা যদি কাটাকাটি করো, এখানে 6, এখানে 6 কাটাকাটি যাচ্ছে, 3 × 6 উপরে 6, তাহলে পি আছে, এই পি স্কোয়ার দ্বারা বিয়োগ যাবে, আর এখানে একটা মাইনাস কিউ স্কোয়ার তো ছিল। এরপর মাইনাসটা গুণ করে দিবা। আচ্ছা, এখানে একটা মাইনাস কিউ স্কোয়ার হবে, হ্যাঁ। তো মাইনাসটা এবার গুণ করে দাও, মাইনাসটা যদি গুণ করে দাও তাহলে তোমার এইভাবে এরকম আসতেছে এই লাইনটা। তো দেখো, বলছে যে সর্বোচ্চ মান কখন হবে। তো সর্বোচ্চ মান কখন হবে বলো, যে তুমি এক্স এর মান যাই দাও বা পি এর মান যাই দাও, তোমার এই রাশিটা সবসময় তুমি কি পাবা, গ্রেটার দেন জিরো পাবা না? সর্ব এই রাশিটা সর্বনিম্ন মান কত হবে তুমি বলতে পারবা? সর্বনিম্ন মান এই রাশিটার কিন্তু, মানে এই যে 3x - p স্কোয়ার হোল স্কোয়ার, এই রাশিটা সর্বনিম্ন মানটা যেটা হবে সেটা হচ্ছে তোমার জিরো হবে। ঠিক আছে, সরি সরি, আমি একটু ভুল বলতেছি। এই রাশিটার সর্বোচ্চ মান যেটা হবে সেটা হবে জিরো। কিভাবে? কারণ এটার আগে একটা মাইনাস আছে দেখো। তুমি দেখো এক্স এর বা পি এক্স এর যে কোনো মান দাও, দিলে এখানে তুমি একটা পজিটিভ মান পাবা, মানে শূন্য হচ্ছে বড়। লেটস সে কি যে কোনো কিছু একটা দিলা, তো এই রাশিটার মান তো অলওয়েজ ধনাত্মক। তার আগে একটা মাইনাস আছে, মানে কি এই রাশিটা সবসময় ঋণাত্মক পাবা। তার মানে এই রাশিটার মান সর্বোচ্চ মানটা কখন আসবে, যখন এটা ইটসেলফ জিরো। তো সেখানে মাইনাস জিরোর আগে মাইনাস না আসা, না আসা একই কথা। তার মানে এই যে রাশিটা তুমি দেখতে পাচ্ছ, এটার সর্বোচ্চ মান কত আসবে, জিরো। তাই এটার মান সর্বোচ্চ মান যদি জিরো আসে, তাহলে এটা যদি জিরো ধরি, তার মানে এখন এই রাশিটার মান সর্বোচ্চ। তাই পুরো রাশিটার মান সর্বোচ্চ হবে কখন তাহলে, যখন এই রাশিটার মান সর্বোচ্চ। তো এটার মান সর্বোচ্চ যখন, কখন, তখন যখন ছিল, তার মানে পুরো রাশির মান মান তখন কত হচ্ছে দেখো, -0² প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই যে দেখো, এইটাই তো সর্বোচ্চ মান হচ্ছে না? তো এইটাই তুমি বলে দিবা, যে লাস্টের সমীকরণ থেকে আমরা দেখতে পাই যে এত সমীকরণটির, মানে 3x - p² হোল স্কোয়ার সমীকরণটির সর্বোচ্চ মান হবে যখন, হবে ওই রাশিটা, পুরো রাশির মান হবে, সর্বোচ্চ মান হবে তখন। তো এইটার সর্বোচ্চ মান কখন হবে, যখন এটার মান জিরো হবে। তার মানে রাশিটার মান হবে তখন কত, p² প্লাস কিউ²। এরপর দেখি এটা 40 41। 40-এর যে ম্যাথটা, আমি কত করছি এখানে, 40 বোধহয় করছি, হ্যাঁ। এই ম্যাথটা একটু ট্রিকি। এখানে যেটা করতে হবে, প্রমাণ করো যে এক্স এর বাস্তব সংখ্যা, এক্স বাস্তব সংখ্যা হলে এত এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আচ্ছা, মানে এক্স যদি বাস্তব হয়, তাহলে ওই যে একটা রাশি দিছিল তোমাকে, এই রাশিটা, মানে 40 নম্বরটা দেখো, এই রাশিটা অলওয়েজ তুমি কি পাবা, সরি, বাস্তব সংখ্যা হতে হবে, এইটা বলছে আর কি, এই রাশিটার মান বাস্তব পাবা এটা বলছে, মানে ওই রাশিটার মান বের করতে হবে। তো এই ম্যাথটা কিভাবে সলভ করবো, তো এই ম্যাথটা সলভ করার ওয়েটা হচ্ছে, আমরা এই যে রাশিটা যেটার মান সবসময় বাস্তব সংখ্যা হতে পারে এটা প্রমাণ করতে বলছে। বা তুমি আসলে যদি পরের অঙ্কটাও পড়ো, এক্স এর মান বাস্তব হলে প্রমাণ করে যে কোনো একটা রাশি এর মান এত থেকে এত, তার মানে রাশিটার মান বের করতে বলছে, যদি এক্স এর মান। তো আমরা এটা যেভাবে করবো সেটা হচ্ছে কি, আমরা ওই যে রাশিটা বলছে ওটাকে একটা চলক ধরে নিছি এ, তারপর আমরা কি করব, এই যে আর গুণ করছি,
আর গুণ করছি। করার পর আমি যেটা করলাম, এইটাকে এক্স এর একটা দ্বিঘাত রাশি আকারে লিখলাম। এই পুরা এই দ্বিতীয় লাইন থেকে এক্স এর একটা দ্বিঘাত রাশি নিয়ে আসি। এখন দেখো দ্বিতীয় লাইনে কিন্তু এক্স স্কোয়ার আছে, এক্স আছে, প্রয়োগ করতেছি। তো আমি জাস্ট কি করছি, এক্স এর দ্বিঘাত রাশিটাকে নিয়ে আসি। কিভাবে আনলাম? খুবই সোজা। এই যে এক্স স্কোয়ার আছে না, এই পাশে টু এক্স স্কোয়ারটা এই পাশে নিয়ে আসো। তারপর এক্স স্কোয়ারটা কমন নাও, এ বাই টু। তারপর এক্স কমন নাও, এটা আসবে। তারপর ওয়ান, টু এ মাইনাস ওয়ান আসবে। এটা তো বুঝতে পারছি। এখন তুমি বলো, আমাদের আমরা এই কথাটাকে কাজে লাগাবো। আসলে এক্স এর মান বাস্তব বলছে না, এটা কাজে লাগাবো। তো দেখো এটা এক্স এর একটা দ্বিঘাত রাশি তো। হ্যাঁ, দ্বিঘাত রাশি তো। এক্স এর মান কি বাস্তব বলছে? তো বলছে। তো এখন এই দ্বিঘাত রাশিটা তুমি নির্ণায়ক বের করো। কেন নির্ণায়ক বের করবো? যে এক্স এর মান যদি বাস্তব হয়, তাহলে এই রাশিটা যে নির্ণায়কটা, ওটা অবশ্যই গ্রেটার দেন জিরো হবে। এটা তো সমস্যা নাই। অথবা কি হতে পারে, জিরো হতে পারে। যে এক্স এর মান যদি বাস্তব হয়, এই যে রাশিটা তুমি পাচ্ছ, বলে দিচ্ছে এক্স এর মান বাস্তব। তার মানে এক্স এর যে দ্বিঘাত সমীকরণটা আছে, সেটা যে নির্ণায়কটা, ওটা এইটা জিরো হবে, নাহলে গ্রেটার দেন জিরো হবে, তাই তো? তো আমরা এই জন্য নির্ণায়কটা বের করবো আসলে। তো নির্ণায়কটা বের করলাম। নির্ণায়কটা বের করতে পারো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করলাম, এটা আসলো। ওকে, এরপরে কি করছি? এরপরে হ্যাঁ, এরপরে হচ্ছে দেখো, এই নির্ণায়কটা এখন বলে দিচ্ছি না, এর যে কোনো মান বাস্তব সংখ্যা হতে পারে। মানে এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। সো এই নির্ণায়কটাকে আমি যেটা করছি, কি করছি বলো, এটাকে আমরা আহ পূর্ণবর্গ আকারে লিখছি। পূর্ণবর্গ আকারে। তো দেখো পূর্ণবর্গ আকারে যদি লিখি, এই যে এই ভিতরের পার্টটাকে পূর্ণবর্গ করে যদি লিখি, তাহলে কিরকম আসে? রুট টু এ, এই যে এ এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ এক্স হোল স্কোয়ার, তাহলে রুট টু এ মাইনাস এক্স এর সহগ। এখানে এক্স কত? এখানে এক্স মানে থ্রি। মানে এ স্কোয়ার কে তুমি পূর্ণবর্গ করতেছো না, তাহলে এ এর সহগ কত? এখানে থ্রি বাই টু ইন্টু রুট টু। এই যে রুট টু, এই যে এইটা রুট টু হোল স্কোয়ার প্লাস টু মাইনাস এই যে এইটার স্কোয়ার দিয়ে বিয়োগ, তো এইটার স্কোয়ার দিয়ে বিয়োগ। তো করার পর কিছু একটা আসলো, এখানে আসলো। এখন তুমি বলো যে এর যে কোনো মান তুমি এখানে, আমি এই লাস্টের এই লাইনটা থেকে এখন সিদ্ধান্ত দিব। কি বলবো? যে এর যে কোনো মানের জন্য এই যে ডিটা, এই ডিটা অলওয়েজ কি আসতেছে? গ্রেটার দেন জিরো আসতেছে কিনা তুমি দেখো তো। আমরা যদি এইটুকু প্রমাণ করতে পারি যে এই ডিটা অলওয়েজ গ্রেটার দেন জিরো আসবে, তাহলে এক্স বাস্তব আসতেছে। আর এক্স বাস্তব আসলে তাহলে তো আমাদের প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছো? মানে এখানে আমরা যেটা করছি, যে এক্স বাস্তব কখন হবে, এর কোন মানের জন্য, সেটা আমরা আসলে নিয়ে আসি। তাহলে সেটাই হবে আসলে ওই সমীকরণটার মান। এ এ এ আর আলটিমেটলি কি ছিল? ওই রাশিটার মান ছিল না? সো সেটাই করলাম। যে এখানে দেখো, তুমি এখন প্রথম কথা হচ্ছে, এর যে কোনো মানের জন্য ডি কি গ্রেটার দেন জিরো পাচ্ছ কিনা? হ্যাঁ, পাচ্ছি। দেখো তুমি এর যে কোনো মান বসাও, এই রাশিটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন জিরো পাবা। অথবা এই রাশিটার সর্বনিম্ন মান তুমি পাবা জিরো, কিন্তু তার সাথে প্লাস সেভেন বাই টু যোগ আছে। তার মানে পুরো রাশিটা অলওয়েজ গ্রেটার দেন জিরো পাবো, মানে ডিটা অলওয়েজ গ্রেটার দেন জিরো পাবো। এখন তাহলে এই অঙ্কটাতে হইলোটা কি? আমরা ধরে নিছি যে এই রাশিটার মান এ। তারপর এটা দিয়ে একটা আমরা দ্বিঘাত বানাইলাম। তো এক্স এর মান যদি বাস্তব হয়, তার মানে এর নির্ণয়টা অলওয়েজ গ্রেটার দেন জিরো আসবে। তো আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি লাস্টের লাইন থেকে, যে এর যে কোনো বাস্তব সংখ্যা নিলে ডি এর মান গ্রেটার দেন জিরো আসবে। তার মানে অবশ্যই যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারে। যদি না নিতে পারতো, তাহলে নির্ণায়কের মানটা কোনো একটা মানের জন্য তুমি নেগেটিভ পাইতো। তো যেহেতু সবসময় পজিটিভ পাচ্ছ, তার মানে অবশ্যই এর যে কোনো মান বাস্তব সংখ্যা, এর যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, তাই না? এর যে কোনো বাস্তব সংখ্যা হলে দেখো, এই ডিটা তো গ্রেটার দেন জিরোই পাচ্ছ, কারণ এই ভিতরের রাশিটা যে কোনো বাস্তব সংখ্যার জন্য তো গ্রেটার দেন জিরো আসবে বা জিরো আসবে। ওকে, এইটুকুই ছিল। আর 41 নম্বর ম্যাথটা তোমরা ট্রাই করিও। ওটাও ওভাবে করছে, ওটার প্রসেসটা হচ্ছে এরকম। সেম ভাবে ধরে নিবা যে ওই রাশিটার মান হচ্ছে এ, তারপর এক্স এর একটা দ্বিঘাত রাশি তৈরি করবা, তারপর নির্ণায়কটা বের করবা। এরপর বলছে যে তোমার এটার মান এত থেকে এতর মধ্যে হতে হবে। তো এবার তুমি যেটা করবা, যে নির্ণায়কটা যেটাই আসবে, ধরো না এরকম কিছু একটা আসলো, ধরে নাও টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস সিক্স, এটা আসলো, দ্যাটস। তো এটার মান গ্রেটার দেন জিরো। তো এটার মান যদি গ্রেটার দেন জিরো হতে হয়, তাহলে এখান থেকে এই যে এটা একটা অসমতা তো নাকি, এটাকে সলভ করলে এর ভ্যালুটা পাবা না? তো ওইটাই আর কি। তো তুমি এটা সলভ করে দেখো, আর নাহলে অ্যান্সার শিটে দেখবা, তাহলে বুঝতে পারবা। তো আজকে এখান থেকে ঠিক আছে।